বন্ধুরা, এখন শুনবেন ফরহাদকে নিয়ে একটি গল্প। ফরহাদ ছিল একজন অবসরপ্রাপ্ত ডাক্তার। বয়স হয়েছে প্রায় ৭০। স্ত্রী নেই, ছেলেমেয়েরা বিদেশে। ঢাকার পুরান এলাকায় একটা পুরনো দোতলা বাড়িতে একা থাকেন। প্রতিদিনের কাজ একটাই, সকালে চা বানিয়ে বারান্দায় বসে পত্রিকা পড়া আর বিকেলে হাঁটতে যাওয়া। কিন্তু এই নিয়মিত জীবনের মাঝেও এক অপূরণীয় শূন্যতা। তার স্ত্রী রেজিয়া মারা গেছেন আজ প্রায় ১৫ বছর, কিন্তু তার স্মৃতি আজও প্রতিটি কোণে বেঁচে আছে। একদিন ফরহাদ ভাইয়ের আলমারি পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো বাক্স খুঁজে পান। খুলতেই চোখে পড়ে কিছু হলুদ হয়ে যাওয়া চিঠি। সবগুলো রেজিয়া লিখেছেন। তার জীবনের বিভিন্ন সময়ে এক একটা চিঠিতে এক এক রকম ব্যথা, আনন্দ, অভিমান, ভালোবাসা। সবচেয়ে নিচে ছিল একটা খাম, যা খোলা, উপরে লেখা, যখন তুমি সত্যি একা থাকবে তখন এটা পড়ো। ফরহাদ খামটা খুলে পড়তে শুরু করলেন। আমি জানি, আমি যখন থাকবো না তুমি হয়তো অনেক স্মৃতি নিয়ে বাঁচবে, কিন্তু আমি চাই না তুমি শুধু স্মৃতি নিয়ে বাঁচো। আমি চাই তুমি আবার বাঁচো, হাসো, কারো পাশে দাঁড়াও। জীবনের শেষ অধ্যায়টা একা একা নয়, ভালোবাসার সাথে পার করো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও। কিন্তু ভালোবাসা যদি বেঁচে থাকার অনুপ্রেরণা না দেয়, তবে সেটা কিসের? এই চিঠিটা যখন পড়বে তখন হয়তো জানবে ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ পাল্টায়। এখন সময় এসেছে তোমার আবার ভালোবাসার সুযোগ নেওয়ার। ইতি রেজিয়া। চিঠি পড়ে ফরহাদের চোখ ভিজে যায়। পরদিন তিনি প্রথমবারের মতো পেছনের ছোট্ট বাগানে কিছু ফুল গাছ লাগান, যেটা রেজিয়া করতে চেয়েছিলেন বহুবার। তারপর থেকে নিয়মিত হাঁটতে যান, আশেপাশের মানুষদের সাথে কথা বলেন। একটা অনাথ আশ্রমে গিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। একদিন তার সঙ্গে দেখা হয় শারমিন নামে এক বৃদ্ধা সমাজকর্মীর। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। রেজিয়া সবসময় বলতেন, মানুষকে নতুন করে চেনো। প্রতিদিন ফরহাদ আর শারমিন একসাথে বাগানে বসে গল্প করতেন। একটা ছোট মেয়ে, যাকে ফরহাদ স্কুলে ভর্তি করিয়েছেন, এসে বলে, চাচা, আপনি আমাদের আব্বুর মতো, আমাদের পাশে থাকবেন না? ফরহাদ হেসে বললেন, আমি কোথাও যাচ্ছি না মা, আমি এখন থেকে এখানেই থাকবো, তোমাদের পাশে। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, আর এক বৃদ্ধা মানুষ এক চিঠির ভিতর থেকে খুঁজে ফেরেন নতুন জীবন। রাত ছিল নিস্তব্ধ। চাঁদের আলো জানালা ফাঁক দিয়ে ঘরে পড়ছিল। ঢাকার একটি পুরনো এলাকার একটি একতলা বাড়ির মধ্যে বসেছিল নিলয়, হাতে একটা কলম, সামনে পুরনো ডায়েরি। বাইরে বৃষ্টির শব্দ। মনে হচ্ছিল এই রাতে কিছু একটা বদলে যাবে। নিলয় একসময় অনেক বড় সাংবাদিক ছিল। তার লেখায় ছিল শক্তি, সাহস আর সত্যের তীক্ষ্ণতা। কিন্তু গত ৩ বছর সে একেবারে নিষ্ক্রিয়। বন্ধুবান্ধব কেউ আর খোঁজ নেয় না, কারণ এক ভয়ানক দুর্ঘটনা, যেটা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। ৩ বছর আগে নিলয় একটি দুর্নীতির কাহিনী অনুসন্ধান করছিল। দেশের এক ক্ষমতাশীল রাজনীতিকের বিরুদ্ধে সে কিছু প্রমাণ পায়, কিন্তু সে প্রমাণ প্রকাশ করার আগেই তার স্ত্রী মেহজাবিন সড়ক দুর্ঘটনায় মারা যায়। পুলিশ বলে অ্যাক্সিডেন্ট, কিন্তু নিলয়ের মন মানে না। তার বিশ্বাস এটা ছিল হত্যাকাণ্ড। আর সেই দিন থেকেই নিলয় হারিয়ে যায় নিজের ভেতরে। ডায়েরির প্রতিটি পাতায় সে লিখে গেছে,
তার সন্দেহ, বিশ্বাস আর সেই রাজনীতিকের নাম তালহা হোসেন। কিন্তু 3 বছরেও সে কোনো বিচার পায়নি। একদিন সে খবর পায় তালহা হোসেন নির্বাচন করছেন নতুন করে। মিডিয়াতে তার ভাব মূর্তি পরিষ্কার, কিন্তু নিলয় জানে তার মুখোশের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার। সে সিদ্ধান্ত নেয় এবার সে সত্যি প্রকাশ করবে। ডায়েরি থেকে তথ্য নিয়ে সে একটি ভিডিও বানায়। সেখানে সে সব কিছু ফাঁস করে দেয়। সেই ভিডিও সে পাঠায় 4টি জাতীয় টিভি চ্যানেলে আর কয়েকজন নির্ভরযোগ্য ইউটিউবারদের কাছে। কিন্তু সে জানে এটা করলে তার জীবনও হুমকির মুখে পড়বে। তাই সে সেই রাতেই লিখে শেষ চিঠি মেহজাবিনের উদ্দেশ্যে। মেহজাবিন, আজ 3 বছর পর আমি আবার কলম ধরলাম শুধু তোমার জন্য। আমি জানি তুমি পাশে নেই, কিন্তু আমি জানি তুমি আমাকে দেখছো। তুমি বলেছিলে সত্য কখনো মারা যায় না। আমি আজ সেই সত্যের মুখোমুখি হব। যদি কাল সকালে আমাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে এই চিঠি মানুষ জানবে তুমি শান্তিতে থাকো। আমি আসছি তোমার নিলয়। পরদিন সকালে নিলয়ের মৃতদেহ পাওয়া যায় তার বাসার ছাদে। পুলিশ জানায় আত্মহত্যা, কিন্তু একই দিনে নিলয়ের বানানো ভিডিও ভাইরাল হয়ে যায়। গণমাধ্যমে ঝড় ওঠে। তালহা হোসেন গ্রেফতার হন। নিলয়ের মৃত্যু হয়তো তাকে ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু তার লেখা শেষ চিঠি বদলে দেয় পুরো একটা দেশের বিবেক। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এখন আপনারা শুনবেন এক জুতোওয়ালা বাবার কাহিনী। গল্পের নাম বাবার জুতো। তার একটা ছেলে আছে, ছেলেটার নাম রাশেদ। মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই বাবার মুখে একটা কথা শুনতে সে, তুই মানুষ হ, পড়াশোনা কর, যাতে তোকে আমার মতো জুতো সেলাই করে খেতে না হয়। রাশেদের বাবা একটা ফুটপাতে বসে জুতো সেলাই করত। প্রতিদিন ভোরে ঘর থেকে বের হতেন, সারাদিন সূর্যের নিচে কষ্ট করে সন্ধ্যায় ফিরতেন। পায়ে ছেঁড়া স্যান্ডেল, চোখে ঘুমহীনতার চাপ আর হাতে মোটো মোটো করার দাগ। রাশেদ ছোটবেলায় বাবার পাশে বসে থাকতো আর অবাক হয়ে দেখত কিভাবে তিনি নীরবে কাটা ভরা জুতোর ভিতরে ও ধৈর্য ধরে সেলাই করে দেন। রাশেদ সব সময় একটু লজ্জা পেত বাবার এই পেশা নিয়ে। স্কুলে কেউ জানতে পারলে হাসাহাসি করত। বন্ধুদের সামনে কখনো বলেনি তার বাবা কী কাজ করে। তবুও রাশেদ নিজের পড়াশোনায় মন দিল। কঠোর পরিশ্রম করে সে ভালো রেজাল্ট করল, বৃত্তিতে পেল। ঢাকায় একটা বড় বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হলো। বাবা সেই খবর পেয়ে গ্রামের চৌধুরী সাহেবের কাছে মাথা নিচু করে ধার চাইলেন, শুধু ছেলের ভবিষ্যতের জন্য। বছর গেল, রাশেদ গ্রাজুয়েট হলো, একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেল, শহরে একটা বাসা নিল, ভালো জামা কাপড় পরতে লাগলো। কিন্তু বাবাকে ভুলে গেল না, ভুলে গেল বাবার জুতো। একদিন বাবার ফোন এলো, বাবা আমার শরীরটা ভালো লাগছে না রে, একবার আসবি? রাশেদ বলল, বাবা অফিসের কাজের চাপ অনেক, পরে একবার যাব। আর পরে আসেনি। কয়েকদিন পর গ্রামের একজন ফোন করে বলল, চাচা আর নাই, হার্ট অ্যাটাক করেছিল। রাশেদ ছুটে গেল গ্রামে। বাবার মুখের দিকে তাকিয়ে দেখল তার পায়ের পাশে একটা পুরনো জুতা আর সুই সুতা পরে আছে। চোখের জল চলে এলো। এই সুতার মধ্যেই তো তার স্বপ্নগুলো গাঁথা ছিল। বাবার ঘরের কোনায় একটা ছোট্ট খাতা পেল রাশেদ।
সেখানে লেখা ছিল, আমার রাশেদ একদিন অনেক বড় হবে, সে আর কখনো কষ্ট পাবে না। আমি আমার শেষ রুটি খেয়ে হলেও তাকে মানুষ করব। গলার ভেতর কিছু একটা দলা ফাঁকিয়ে গেল রাশেদের। বাবাকে শেষবার জড়িয়ে ধরার সুযোগটাও সে পায়নি। বাবা আর নেই, কিন্তু সেই পুরনো ছেঁড়া জুতোটা আজও রাশেদের ডয়ারে রাখা, কারণ সে জানে তার সমস্ত সাফল্যের ভিতর সেই জুতো সেলাই করা হাত দুটোই। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসছি, যা শুনে আপনারা অনেক মজা পাবেন। এক ছিল রাফি। রাফি একটা বড় কোম্পানির ম্যানেজার। দামি গাড়ি, ফ্ল্যাট সবই আছে, কিন্তু ব্যস্ত জীবনে মায়ের জন্য সময় ছিল না। ছোটবেলায় মা কত কষ্ট করে মানুষ করেছে। বাবা মারা গিয়েছিল ওর 3 বছর বয়সে। মা কাজের মেয়ে হয়ে অন্যের বাসায় ঝাড়ু দিয়ে রাফিকে লেখাপড়া করিয়েছেন। রাফি এক সময় স্কলার থেকে বিদেশ যায়, তারপর চাকরি, টাকা, বড় অফিস, নাম, কিন্তু মা তখন একা একটা ভাঙ্গা ঘরে থাকে। শুরুতে ফোন দিত, টাকাও পাঠাতো, তারপর ধীরে ধীরে সব কমে যায়। রাফি ভাবত, আমি তো টাকা দিচ্ছি, মায়ের আর কি দরকার। একদিন রাফির কাছে একটা চিঠি আসে গ্রামের ডাকঘর থেকে। মায়ের হাতের লেখা, খুব দুর্বল কাঁপা অক্ষরে লেখা। চিঠিতে লেখা ছিল, বাবা রাফি, জানি তুই অনেক ব্যস্ত, তোর কাজ, তোর জীবন সবই বড় হয়েছে। আমার তো এখন বেশি কিছু চাওয়ার নাই, শুধু একটা কথা বলতে চাই, যদি মন খারাপ না করিস। জানিস, যখন তুই ছোট ছিলি, রাতে যখন তুই কাঁদতিস, আমি তোকে বুকে টেনে নিতাম, নিজে না খেয়ে তোকে খাওয়াইতাম। এখন তো তুই বড়, আমি তো ছোট হয়ে গেছি রে। আমি ঠিক আছি, শুধু মাঝে মাঝে ইচ্ছে করে তুই যদি এসে আমার কাঁধে হাত রাখতি আর বলতি, মা কেমন আছো। যদি সময় হয় একদিন চলে আয়, আমার তো আর বেশি দিন নাই। ভালো থাকিস বাবা, তোর মা। চিঠি পড়ে রাফি চুপ হয়ে যায়। অফিস মিটিং, ক্লায়েন্ট সব যেন গুরুত্বহীন হয়ে যায়। সে পরদিন ওই গ্রামে যায়, কিন্তু খুব দেরি হয়ে গেছিল। মা আর বেঁচে নেই। ঘরের কোণে মায়ের কাপড়ের নিচে পাওয়া যায় একটা পুরনো মোবাইল। রাফির দেওয়া চার্জ নেই অনেক দিন। আরেক পাশে একটা পুরনো ডায়েরি, যেখানে মা প্রতিদিন লিখেছে, আজ রাফি ফোন দেয়নি, কিন্তু নিশ্চয়ই অনেক ব্যস্ত, তবু আমি তার জন্য দোয়া করলাম। যারা আমাদের জন্য পুরো জীবন কাটিয়ে দেয়, আমরা কিভাবে ভুলে যাই তাদের। মা একটা শব্দ, যার ওজন পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি। মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই। সময় থাকতে কাছে থাকুন, ভালোবাসুন, কারণ হয়তো কাল আর সময় থাকবে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা গল্প নিয়ে আসছি। গল্পের নাম হল শেষ চিঠি। রায়হানকে নিয়ে এবং রায়হানের মাকে নিয়ে। চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। রায়হান সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে। মা বাবার একমাত্র সন্তান। বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই রায়হান খুব মেধাবী ও শান্ত স্বভাবের, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওঠার পর থেকে সে একটু বদলে যায়। আগের মতো মায়ের ফোন ধরতো না, বাবার সাথে অনেক কম কথা বলতো। একদিন মা ফোন করলেন, বাবা কেমন আছো? রায়হান বিরক্ত হয়ে বলল, মা, এখন একটা মিটিংয়ে আছি, পরে কথা বলি। এরপর প্রায় 1 সপ্তাহ মায়ের সাথে তার কোনো কথা হয়নি, অথচ মা প্রতিদিন অপেক্ষায় থাকতেন।
হয়তো আজ ছেলে একটু সময় দেবে। রায়হান চাকরির জন্য ঢাকায় থাকতো, বাসায় যাওয়া হয়নি অনেক দিন। মা প্রতিদিন বাবাকে বলতেন, আমার মন বলছে রায়হান কষ্টে আছে, ওর সাথে একটু কথা বলো না কেন? বাবা শুধু বলতেন, ছেলেরা বড় হলে এমনই হয়, আমরা শুধু দোয়াই করতে পারি। এর মধ্যে হঠাৎ একদিন রায়হান বাবাকে ফোন করলো, আব্বা মা কেমন আছে? বাবা একটু চুপ থেকে বললেন, তোর মা তোকে খুব মিস করে রে। বারবার বলে, একবার যদি রায়হানকে দেখি, তারপর যদি মরেও যাই কিছু মনে থাকবে না। রায়হানের বুকের ভিতরটা কেমন করে উঠলো। সে সিদ্ধান্ত নিল পরের শুক্রবারই বাড়ি যাবে। বাড়ি যাওয়ার আগের দিন রাতে হঠাৎ এক অজানা নম্বর থেকে ফোন এলো, আপনি কি রায়হান সাহেব? রায়হান সাহেব বলল, জি। ফোনের ওপর থেকে বলল, আমি পাশের বাসার মামা বলছি, আপনার মাকে আজ ভোরে হাসপাতালে নেওয়া হয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছিল। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, উনি আর নেই। রায়হান যেন পাথর হয়ে গেল। রায়হান বাড়ি ফিরল, কিন্তু সেই হাসি খুশি মা নেই। মা শুয়ে আছেন সাদা কাফনে, নিস্তব্ধ এক ঘরে। বাবা হাতে একটা চিঠি দিলেন, তোর মায়ের শেষ চিঠি এটা, তোর জন্য লিখে গিয়েছিল। রায়হান কাফা হাতে চিঠিটা খুলল। মা বলল, আমার রায়হান, জানি তুই অনেক ব্যস্ত, মায়ের জন্য সময় পাওয়া কঠিন, কিন্তু জানিস তোকে না দেখে আমার নিঃশ্বাসটা ঠিক হয় না। তোকে নিয়ে কত স্বপ্ন, কত আশা ছিল, কিন্তু এখন শুধু একটা চাওয়া, তোকে শেষবারের মতো দেখে যেতে চাই। যদি কখনো এই চিঠিটা পড়িস, জানিস মা কখনোই রাগ করেনি, শুধু খুব মিস করতো তোকে। ভালো থাকিস বাবা, মা সবসময় তোর সাথেই থাকবে। রায়হানের চোখ ঝাপসা হয়ে গেল। পৃথিবীর সব অপেক্ষা যেন সেই চিঠির কাগজে জমা হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন একটা গল্প নিয়ে আসছি, যেই গল্পের ভিতরে আপনাকে স্বাগতম। তো বেশি কথা না বলে চলুন গল্পটা শুরু করা যাক। সাদমান নামের একটা লোক ছিল। ওই সাদমান শহরে বড় চাকরির জন্য গ্রাম ছেড়ে আসে। মা ছোট একটা গ্রামে থাকে, ছেলের মুখ দেখার জন্য অপেক্ষায় থাকে। মাসে মাসে টাকা পাঠালেও সাদমান বহুদিন মায়ের খোঁজ নেয় না। ব্যস্ত জীবনে মায়ের ফোন ধরাও হয়ে ওঠে না। একদিন সাদমানের কাছে গ্রাম থেকে একটা ফোন আসে, মা আর নেই। সে স্তব্ধ হয়ে যায়, দৌড়ে গ্রামে যায়। গিয়ে দেখে ছোট ঘরে একটা পুরনো চৌকিতে মা শুয়ে আছেন, মুখে শান্তির চাপ। ঘরের এক কোণে একটা চিঠি রাখা, মা মারা যাওয়ার আগের দিন লিখেছেন, সাদমান, আমার বুকটা ভীষণ বার হয়ে আছে, তোকে খুব মিস করি। তোকে কিছু বলি না, কারণ তোর ব্যস্ততা বুঝি। আজ তোর ছোটবেলার খেলনাগুলি ঠিক করছিলাম, ওগুলো ছুঁয়ে দেখি তুই যেন আমার সামনে বসে আছিস। তুই ভালো থাকিস, আমি তোকে খুব ভালোবাসি। চিঠি পড়ে সাদমান ভেঙে পড়ে। ঘরের প্রতিটা জিনিস, দেয়ালে থাকা সাদমানের ছোটবেলার ছবি, মায়ের সেলাই করা জামা, সব কিছুতেই আবেগ, অতীতের স্মৃতি ফিরে আসে। সাদমান বুঝতে পারে জীবনের এই দৌড়ঝাঁপে সে সবচেয়ে বড় সম্পদ মাকে হারিয়ে ফেলেছে। সে বাড়ি বিক্রি না করে সেটাই মায়ের স্মৃতির জায়গা হিসেবে রেখে দেয়। প্রতি বছর সেখানে গিয়ে মায়ের কবর জিয়ারত করে দোয়া করে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মাকে অবহেলা করা। সময় থাকতে সময় দাও, পরে কেবল আফসোস থাকবে মা আর ফিরে আসে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন।